বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রণক্ষেত্র মুর্শিদাবাদ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ এবং কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এই নিয়ে সরাসরি প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দুর আইনজীবীরা। শনিবার ছুটির দিন হলেও রাজ্য সরকারকে 8 ঘন্টা সময় দেয় আদালত। কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাদের মতামত চাওয়া হয়। রাজ্যের তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলে জানানো হয়। রাজ্যের ডিজি রাজীব কুমার খোদ মুর্শিদাবাদে রওনা দিয়েছেন বলেও জানায় রাজ্য, কিন্তু আদালত শেষ পর্যন্ত এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পক্ষে রায় দেয়। ইতিমধ্যেই যা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদ উত্তপ্ত হয়ে উঠছে বেশ কয়েকদিন ধরে। সুতি, শামশেরগঞ্জ সহ বেশ কিছু জায়গায় উত্তপ্ত এবং যা জানা যাচ্ছে আজ সকালবেলা একজন বৃদ্ধ এবং তার ছেলে দুজনকে কুপিয়ে মারা হয়েছে। 10টা নাগাদ তাদের বাড়ি আক্রমণ করা হয়েছে এমন নানা কথা শুনে তার আগে একজন কিশোর পতাকার গুলিবিদ্ধ হয়, সেও মারা গেছে। 2-3 জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয়েছে। পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে নানান রকম অশান্তির খবর আসছে। পুলিশ পরিস্থিতি সামলাতে ব্যর্থ। তাই মুর্শিদাবাদে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করার নির্দেশ দিয়েছে। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে আদালত। এইটা যেমন একদিকে, তেমন অন্যদিকে রাজ্যে যে এসএসসি যে সমস্ত শিক্ষক শিক্ষিকা 26,000 শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি হারিয়েছেন তারা, তাই নিয়ে যখন রাজ্যে একদিকে আন্দোলন চলছে, অন্যদিকে আমরা দেখলাম যে হঠাৎ ওয়াক অফ নিয়ে পথে নামেছেন একটি সম্প্রদায় এবং যারা পথে নামছেন তারা কিন্তু যারা বিশেষ করে যারা উত্তেজনা তৈরি করছেন, দাঙ্গা করছেন বা মারধর করছেন, সরকারি সম্পত্তি ভাঙচুর করছেন, হাঙ্গামা করছেন, তাদের কিন্তু কারুর কাছেই জানা নেই যে এই ওয়াক অফ আইন বা এই ওয়াক অফ কেন কি। কিছু মানুষের নির্দেশ এবং তারপরে তারা রাস্তায় নেমে এইসব করছেন। আমরা কলকাতাতেও সেটা দেখেছি, জেলায় জেলায় সেটা হয়েছে। কিন্তু কেন এটা কি তাহলে এই যে 26,000 চাকরি হারিয়েছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং একটা অচলাবস্থা তৈরি হয়েছে, তারা বেতন পাবেন কিনা, এতগুলো পরিবার পথে বসেছেন, তাদের এই যে ঘটনা, এই ঘটনার মোড় ঘোরাতেই কি এই ওয়াক অফ নিয়ে কিছু মানুষকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে? আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ। চন্দ্রশেখর দা, আপনাকে স্বাগত। চন্দ্রশেখর দা, আমরা গত কয়েকদিন ধরে এই 26,000 চাকরিহারাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু তার মাঝে আমরা দেখছিলাম যে এ রাজ্যের বিভিন্ন জায়গায় ঠিক এই রায় হওয়ার পরপরই আস্তে আস্তে যখন এটা আন্দোলন দানা বাঁধছে, ঠিক তখন রাজ্যের বিভিন্ন জায়গায় ওয়াক অফ নিয়ে একটা সম্প্রদায়কে মাঠে নামানো হয়েছে এবং এই সম্প্রদায়ের মধ্যে যারা এই উত্তেজনা তৈরি করছে, যারা এই হাঙ্গামা করছে, যারা ভাঙচুর অশান্তি পাকাচ্ছে, তাদের কাছে কিন্তু এই ওয়াক অফ আইন যদি তাদের জিজ্ঞেস করা হয় এটা কি, তারা কিন্তু জানে না, অর্থাৎ তাদেরকে উস্কে দেওয়া হচ্ছে। তাহলে কি আজকে যেটা হলো যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন যে শান্তি রক্ষার জন্য মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী নামানো হোক এবং সেই কেন্দ্রীয় বাহিনী নামানোর আদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো এই জায়গা থেকে এখন প্রশ্ন যে এই যে অশান্তি, এই অশান্তি কি এই 26,000 যে চাকরি এবং তা নিয়ে মানুষের দৃষ্টি ঘোরানোর কি একটা কৌশল, সেই জন্য কি তাদের পথ নামানো হচ্ছে? কি বলবেন? দেখুন বিপ্লববাবু, পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি, ওয়াকফ বিল যখন পার্লামেন্টে প্লেস হয়েছিল
তখন তৃণমূল দলের 3 জন সাংসদ কিন্তু সেখানে উপস্থিত হয়নি। অর্থাৎ তারা একদিকে যেমন কেন্দ্রের এই বিলকে পার্শিয়ালি সাপোর্ট করেছেন, আবার তেমনি এই ওয়াকফ বিল পশ্চিমবঙ্গে তারা বলছে আমরা এটা মানব না। এবং এই যে 26,000 শিক্ষক যাদের চাকরি গেল, এবং যে পরিস্থিতি শিক্ষকরা আজকে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে একটা রুটি রুজি শিক্ষকদের এবং তারপর শিক্ষকদের ওপর পুলিশি অত্যাচার যেরম ভাবে হয়েছে, সারা ভারতবর্ষের মানুষের কাছে পশ্চিমবঙ্গ সরকারের সম্বন্ধে একটা অসম্ভব রকম মানে নেগেটিভ একটা নিউজ বলুন বা নেগেটিভ অ্যাটিটিউড যে সরকারের, সেটা মানে একদম প্রকট হয়ে উঠেছে। এখন সেইটাকে দৃষ্টি ঘোরানোর জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া কোনো পশ্চিমবঙ্গের একটা গাছের পাতা নড়ে না। তো সেখানে এই যে ওয়াকফ বিল হঠাৎ বিরোধিতা করা, এদিকে পার্লামেন্টে 3 জন সাংসদ তারা গিয়ে হাজির হলো না, রাস্তায় নেমে একটা আন্দোলন করে পশ্চিমবঙ্গের একটা এমন একটা পরিস্থিতি, এবং মুর্শিদাবাদ জেলাতে যে জাতীয় গন্ডগোল, যেভাবে 2 জন বাবা আর ছেলেকে হত্যা করা, পুলিশের ওপরে অত্যাচার পরপর আমরা দেখে যাচ্ছি, তার কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা নেতিবাচক একটা পরিস্থিতি তৈরি করা। এবং মানুষের দৃষ্টিটা এই যে 26,000 শিক্ষকের জন্যে মানুষের যে মনের দুঃখ, যে মানুষের তাদের পাশে দাঁড়ানোর যে ইচ্ছে, সেইটাকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যে এই সম্পূর্ণভাবে এটা পরিকল্পিতভাবে করা। আজকে দেখুন, যদি এইটা নিয়ে সত্যি, তাহলে তো সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতেই ঘটনা ঘটতো। মানে ইচ্ছাকৃতভাবে কয়েকটা জেলার মধ্যে জিনিসটাকে কনসেন্ট্রেট করে এটা বাড়িয়ে মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি করে, মানুষের মধ্যে একটা ভয়ের আতঙ্ক তৈরি করে, এবং পুলিশকে আরো বেশি নাজেহাল করা এবং পুলিশের কাছে পুলিশকে ছোট করা, মানুষ বলে সাধারণ মানুষের কাছে পুলিশকে আরো ছোট করে দেওয়া। তারা যে অ্যাবসলিউটলি কোনো রকম ভাবে কোনো এই জাতীয় সিচুয়েশন ট্যাকেল করতে পারছে না, এবং যার জন্যে কেন্দ্রীয় বাহিনী ডাকা, এবং তার সঙ্গে সঙ্গে ওইখানে ধুলিয়ান স্টেশন যেভাবে কালকে ভাঙচুর হয়েছে, একটা পরিকল্পিতভাবে কেন্দ্রের একটা, যেহেতু রেলটা কেন্দ্রের, তাই সেইখানে তাদের উপর অত্যাচার করে সেখানে রেল একটা যাতে বিপর্যয় হয় সেইরকম ভাবে এটা করা হয়েছে। এবং যে কারণে এনআইএ এর পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা, তিনি এই এনআইএ এর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করেছেন যাতে এনআইএ এর দ্বারা এর সমস্ত তদন্ত করার হয়। তার কারণ এটা একটা পরিকল্পিতভাবে এই ঘটনাটাকে ঘটানো হয়েছে। এবং আজকে যেভাবে সারা বাংলা মানুষের একটা আতঙ্ক তৈরি হচ্ছে যে একটা রায়েট না লেগে যায়, এই জিনিসটা তৈরি করার কারণটা হচ্ছে ওই 26,000-এর দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। এবং দেখবেন এই যে 21 তারিখ যখন তাদেরকে আবার আশ্বাসের কথা বলা হয়েছে, সেখানে ঠিক বিপরীত একটা কথা বলা হবে যে আইনে এটা পারমিট করছে না, এই জাতীয় জিনিসটা গুলিয়ে দেওয়া। মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে কোনো পরিস্থিতি গুলিয়ে দিয়ে এই ঘোলা জলে মাছ ধরার একদম মানে সব থেকে মানে বেস্ট আর কি উনি আর্কিটেক্ট, এটার বলা যায়। এইখান থেকে আমার একটা প্রশ্ন, যে আমার দেখছি যে হয়তো যেভাবে জিনিসটাকে তৈরি করা হয়েছে, মানে যারা, মানে আমরা যদি সিএ সময় দেখি যে যাদেরকে রাস্তায় নামানো হয়েছিল, একটা নেতা থাকে, সে নেতা বা নেতৃত্ব, সেই নেতৃত্বর আন্ডারে যারা এই বিক্ষোভ বা আন্দোলনে অংশগ্রহণ করছে, একটা জিনিস সবসময় মনে রাখতে হয় যে যে নেতৃত্ব দেয়, যে সেটা যেন পরিস্থিতির বাইরে না চলে যায়, মানে সাধারণ মানুষের জনজীবন বিপন্ন করে তা যেন না হয়। কিন্তু এখানে আমরা দেখছি যাদেরকে নামানো হয়েছে বা যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের কোনো কন্ট্রোল নেই। যেটা সিএ এর সময় দেখেছিলাম, সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন, রেল স্টেশনে আগুন, রেল স্টেশনের বিভিন্ন সম্পত্তি নষ্ট,
ঠিক একই জিনিস, একই কায়দায় এইটা। তাহলে মানে তারা, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে কেন ভাই তোমরা এটার জন্য রাস্তায় এসছো, কি আইন, মানে তারা বলতেই পারবে না একদম। মানে আমি 100% শিওর যে ছেলেগুলো বা যারা যারা এখানে নামছে, যাদেরকে আমরা টেলিভিশনে দেখছি বা রাস্তাঘাটে দেখছি, কলকাতাতেও নেমেছে, আমরা দেখেছিলাম তাদের যে অ্যাটিটিউড, তারা যেভাবে কথা বলছে, তারা জানেই না এই বিষয়টা। সেই জায়গা থেকে এটা কখনো কি রাজ্য সরকারের বিরুদ্ধে বুমেরাং হয়ে যাবে না? তো কি মনে করেন? তো দেখুন, আমার মনে হয় যে পরিস্থিতি এখন তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে, ইমিডিয়েটলি 355 ধারা জারি করার পক্ষে একদম উপযুক্ত। আমি 355 দ্য কনস্টিটিউশন আমি একটু পড়ে শোনাচ্ছি। ডিউটি অফ দ্য ইউনিয়ন টু প্রোটেক্ট স্টেটস এগেনস্ট এক্সটার্নাল অ্যাগ্রেশন অ্যান্ড ইন্টারনাল ডিস্টারবেন্স। It shall be the duty of the Union to protect every state against external aggression and internal disturbance, আমাদের ক্ষেত্রে internal disturbance, and to ensure that the government of every state is carried on in accordance with the provisions of this constitution. যে রাজ্যে একটা মাৎসন্যয় একটা তৈরি হওয়ার পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, এবং এটা এটা মদতপুষ্ট, এটা পরিষ্কারভাবে মদতপুষ্ট, এবং যাতে একটা পরিস্থিতি তৈরি হয় যে সমগ্র পশ্চিমবঙ্গ একটা জেলা, দুটো জেলা পাশাপাশি এইগুলোর থেকে শুরু হচ্ছে, এবং সমগ্র জায়গায় ধীরে ধীরে জিনিসটাকে বাড়াতো, অ্যাগ্রাভেট করা। এবং এটা আরেকটা আমার নিজের মনে হয়, সারা ভারতবর্ষের বিরোধী দল যারা রয়েছে সেই বিরোধী দলকে দেখানো যে পশ্চিমবঙ্গে এইভাবে আমরা এই যারা সংখ্যালঘু মানুষ তাদের পাশে আমরা রয়েছি, এবং ওয়াকফ আমরা মানবো না। একদিকে তিনি সেন্ট্রালে যখন পার্লামেন্টে তখন তাদের বলে মেম্বারদের অ্যাবসেন্ট করাচ্ছেন, অনুপস্থিত করাচ্ছেন, আবার ঠিক তেমনি সারা ভারতবর্ষের অন্যান্য সমস্ত রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলোকে এইখানটাতে আমার প্রশ্ন, দেখুন যে যে সম্প্রদায় রাস্তায় নেমেছে তাদের কাছে কিন্তু এই বিষয়টাও তারা লক্ষ্য করেছেন, বা তাদেরকে এই বিষয়টাও তারা ওয়াকিবহাল যে সাংসদরা মানে সংসদে ছিলেন না, সেই সাংসদের বিরুদ্ধেও কিন্তু বিক্ষোভ হচ্ছে। যেমন বীরভূমে শতাব্দী রায়ের বিরুদ্ধেও কিন্তু বিক্ষোভ হয়েছে, এইটাই মানতে হবে। তাই আমি বলছি যে দুদিকেই সমতা বজায় রেখে, অর্থাৎ দিল্লিতেও সমতা বজায় রাখলাম, আবার এখানেও সম্প্রদায়ের কাছে, বিশেষ সম্প্রদায়ের কাছে যে আমি দেখাচ্ছি যে আমি এই আইন মানছি না। একটা সাংবিধানিক পদে থেকে কোনো মুখ্যমন্ত্রী যদি এই কথা বলতে পারেন, তাহলে তার বিরুদ্ধে সংবিধান অবমাননার একটা দায় আসে। এইখান থেকেই প্রশ্ন যে এইটা কি আগামী দিনে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে না? তো একদমই তাই, এটা ইচ্ছাকৃতভাবে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস আমি বলি, এই যে সুপ্রিম কোর্টের 26,000-এর চাকরি নিয়ে যে বক্তব্য উনি রেখেছেন, সেটা নিয়ে অলরেডি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, এবং ওনার এগেনস্টে কন্টেম্পট রুল কেন ইস্যু করা হবে না তার কিন্তু নোটিশ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জারি হয়েছে। এই যে সমস্ত পরিস্থিতি, সেই জিনিসটাকে একটা মানে একদম পরিস্থিতিগুলোটাকে যাতে এই জাতীয় গন্ডগোলগুলো মানুষের চোখে বা মিডিয়াতে না আসে, সেই জন্য এই ঘটনাগুলোকে ঘটিয়ে দিয়ে একটা পরিস্থিতি তলিয়ে দিয়ে গুলিয়ে দিয়ে তার সুবিধে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী জিনিসটা করছেন। এবং আমি জানি না এটা হাতের বাইরে চলে যাচ্ছে কিনা, বা বাংলাদেশের মতো এরকম ঘটনা দিকে আস্তে আস্তে এগোচ্ছে কিনা পশ্চিমবঙ্গ। মানে খুব অত্যন্ত দুঃখজনক যেভাবে একটা ওই বাবা আর ছেলে তাদেরকে মারধর করা হয়েছে। কদিন আগে পুলিশদের ওপর অত্যাচার, যেভাবে পুলিশরা বলে লুকিয়ে প্রাণ বাঁচাতে লুকোচ্ছে। মানে আমি জানি না পশ্চিমবঙ্গ, আমরা আগামী দিন পশ্চিমবঙ্গ কিভাবে আমাদের পরের প্রজন্মের কাছে আমরা তুলে ধরবো বা দেখাবো। এখন দেখার যে আমাদের প্রত্যেকেরই আবেদন থাকবে যে সকলকেই বলবো। আর একটি বিষয় যে এ রাজ্যের বিশেষ সম্প্রদায়ের এক মন্ত্রী, তিনিও কিন্তু উস্কানি দিয়েছেন। তো একটা সাংবিধানিক পদ, মন্ত্রিত্ব, তার কাছে অনুরোধ থাকবে যে আপনি যেমন উস্কানি দিয়েছেন, দ্রুত আপনি সেই উস্কানিমূলক কথাবার্তা বলেছেন, আপনি প্রকাশ্যে
সেটাকে বলুন, যে সংযত হওয়ার জন্য আপনি বলুন। নাহলে কিন্তু এই রাজ্যের যে সম্প্রীতি, সেই সম্প্রীতি কিন্তু নষ্ট হওয়ার জন্য আপনি দায়ী থাকবেন। এটা কিন্তু ইতিমধ্যেই আহ প্রত্যেকে, মানে দল মত নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু, ইভেন আপনি যেই দলের হয়ে আপনি নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছেন, সেই দলের কিন্তু, হয়তো তারা প্রকাশ্যে বলছে না, তারাও কিন্তু এটা নিয়ে ক্ষুব্ধ। তাই বলছি যে সংযত হন। আর একটা বিষয়, যে 26,000 যে চাকরি হারা, সেই 26,000 চাকরি হারার বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্যে এই যে আগুন নিয়ে খেলা হচ্ছে, এই আগুন কিন্তু পরে নিজের ঘরেই লাগবে। এটাই কিন্তু হয়, আমরা একদম দেখে এসেছি। একদম। তাই সংযত হন। সকলকে অনুরোধ যে এরকম ভাবে আহ যে পরিস্থিতি তৈরি হচ্ছে বা হচ্ছে, না বুঝে আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রশাসন রয়েছে, সংবিধান আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, সকলে তাই মেনে চলুন। হ্যাঁ, বলুন। এবং আমি এটার সঙ্গে একটা জিনিস বলবো, যে বাংলার যে সম্প্রীতি, সেই সম্প্রীতিটা বজায় রাখার জন্য সকলের কাছে আমাদের আবেদন থাকবে, দলমত নির্বিশেষে পশ্চিমবঙ্গের একটা নিজস্ব কালচার রয়েছে, সেই কালচারটাকে ভুলে গেলে দয়া করে এই প্রভোকেশনের মধ্যে পা দিয়ে এরকম এই জাতীয় ঘটনা ঘটাবেন না। একদম একদম, আমরাও সেটাই, যে মানে এই এই প্রভোকেশনের মধ্যে কেউ পা দেবেন না। সকলেই শান্তি রক্ষা, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। শুধু সরকারের দায়িত্ব নয় শান্তি শৃঙ্খলা বজায় রাখা, একজন একদম। দেশের নাগরিক, একজন রাজ্যের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আইন মেনে চলা। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ চন্দ্রশেখর দা। আমাদের এই আলোচনা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।